মানে এটা পুরো সুপারির গোডাউন। হ্যাঁ, এই সুপারি রাখি তাই পুরো। এটা সুপারি রাখার জন্য করা হয়। ভাই নমস্কার। দাদা নমস্কার। দাদা অনেক ভালো লাগলো। দাদা নমস্কার। 1989-এ সিহারা কারাটার ওপেন যে টুর্নামেন্ট হয়েছিল তার চ্যাম্পিয়নশিপে এটা তো আমাদের আদি বাড়ি। হ্যাঁ হ্যাঁ, আমাদের আদি বাড়িটা সেটা। হ্যাঁ, এটা বাবা স্থাপিত করে গেছে। বাবা এখানে পুজো হতো, এখন ভাই এরাই পুজো দিচ্ছে। নমস্কার বন্ধুরা, চম্পা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি লিটল আন্দামানের বিবেকানন্দপুর গ্রামে। আর এই গ্রামটাও খুব সুন্দর। লিটল আন্দামানের প্রতিটি গ্রাম খুবই সুন্দর। একটা জিনিস লক্ষ্য করেছি, এই সমস্ত গ্রামগঞ্জে কোথাও ফাঁকা জমি দেখা যায় না। সব জায়গাতেই সুপারির বাগান, তা না হলে নারকেলের বাগান। আর লিটল আন্দামানের সকলের আর্থিক অবস্থা খুবই ভালো। এটা আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি, কারণ এখানে সকলে ভীষণ কষ্ট করে নিজেদের জায়গা করেছেন এবং ছেলে মেয়েদেরও খুব ভালোভাবে মানুষের মতন মানুষ করছেন। দেখে বোঝা যায় যে প্রতিটা গ্রামের জনসাধারণের কর্মদক্ষতা খুবই ভালো। রাস্তার দুধার থেকে সারি সারি গাছপালা, সবুজে ঘেরা। আর এই সমস্ত গ্রামে আসলে এতটাই ভালো লাগে যে যেতে মন চায় না। সারাটা বছর আমরা যারা শহরে বাস করি, সারাটা দিন ব্যস্ততার মধ্যে কাটে। যেদিকে কান যায় সেই দিকে গাড়ি ঘোড়ার আওয়াজ, হই হুল্লোড়, এই সমস্ত পরিবেশে সারাটা বছর যেন দম বন্ধ হয়ে যায়। তখন সকলেরই মন চায় যে একটু সুন্দর শান্ত পরিবেশ থেকে ঘুরে আসি। আর ঘোরার জন্য আমাদের আন্দামানের গ্রামগঞ্জ থেকে ভালো জায়গা আর হতেই পারে না। এই গ্রামের গভর্নমেন্ট সেকেন্ডারি স্কুল। এখান থেকে বাচ্চারা 10 পর্যন্ত পড়াশুনো করার পর চলে যায় রামকৃষ্ণপুর সিনিয়র সেকেন্ডারি স্কুলে। এই সমস্ত গ্রামগঞ্জে মুখ্য জীবিকা হিসাবে আমরা দেখি সুপারির চাষ। লিটল আন্দামানের গ্রামগঞ্জকে আমরা নম্বরেও চিনি, যেমন 16 কিলোমিটার রামকৃষ্ণপুর থেকে আরম্ভ করে 28-22 এই সমস্ত গ্রামগঞ্জে আমরা শুধু সুপারির বাগান বেশি দেখতে পাই। এটা হচ্ছে বিবেকানন্দপুর গ্রামের বাজার। এটা বিকালের দিকেই জমজমাট দেখা যায়। এই সমস্ত গ্রামগঞ্জে এক একটা পরিবারের প্রায় 30 বিঘার থেকে বেশি সম্পত্তি। সবটাতেই সুপারির বাগান করে রাখা রয়েছে। রাস্তার পাশে রয়েছে সৎসঙ্গের মন্দির। এখানে সব ধরনের হিন্দুদের আচার অনুষ্ঠান করা হয়। এখানে শুধু হিন্দুরাই বসবাস করছেন না, কিছু মুসলিম পরিবারও রয়েছে। লিটল আন্দামানে 28 কিলোমিটার মানে রবীন্দ্রনগর গ্রামে অনেক মুসলিম পরিবারদেরকে সেটেলমেন্টে আনা হয়েছে। এনাদেরকে গভর্নমেন্টের তরফ থেকেই সেটেলমেন্ট করা হয়েছে। এক একজনার 30 বিঘা সম্পত্তি রয়েছে। এনারা কেউই বাঙালি মুসলিম নয়, এনারা সকলেই মালয়ালি মুসলিম, কিন্তু বাঙালিদের সঙ্গে সকলে একসঙ্গে মিলেমিশে শান্তিতেই বসবাস করছেন। আপনাদের সঙ্গে এই গ্রামের বিষয়ে অনেক কিছুই বললাম। এবার যে উদ্দেশ্যে এই গ্রামে আসা হলো সেটাই এবার শুনুন। এই গ্রামের একজন ভদ্রলোক, পেশায় একজন শিক্ষক, নাম শ্রী আশুতোষ বিশ্বাস। আজ এনার বাড়িটাই ঘুরিয়ে দেখাবো, কারণ পেশায় একজন শিক্ষক হওয়া সত্ত্বে এনার ভিতরে এত ট্যালেন্ট, যেটা মাল্টি ট্যালেন্ট হিসাবে বলা যায়, সেই সমস্ত কথাবার্তা ওনার সঙ্গে বলবো। এনার বাবা আজ আমাদের মাঝে নেই, পরলোক গমন করেছেন 104 বছর বয়সে। এনারা 3 ভাই, আশেপাশেই ভাইদের বাড়ি। এনার সহধর্মিনীও পেশায় একজন শিক্ষিকা, হেডমিস্ট্রেস, এখন বর্তমানে পোস্টিং রবীন্দ্রনগর গ্রামে। আর স্যারের পোস্টিং হচ্ছে নেতাজি নগরে। তাহলে চলুন বাড়ির ভেতরে যাওয়া যাক। বাড়িটা খুব সুন্দর। আমার মনে আছে আমি একবার এই বাড়িটা এসেছিলাম হোমিওপ্যাথি ওষুধ নিতে। স্যারের ওষুধের খুব গুণ আছে, সেটা স্যারের মুখেই আমরা শুনবো। এনার 2 মেয়ে, বড় মেয়ে জামাই দুজনেই পেশায় শিক্ষক শিক্ষিকা, আর ছোট মেয়ে এখন বর্তমানে পড়াশুনো শেষ করে বসে আছেন। আর এনার বাড়িঘর দেখলেই আপনারা বুঝবেন, ওনার বাড়িঘর সাজানো গুছানোর থেকে আরম্ভ করে সব ধরনের শখ আছে, যেমন ফুল বাগান,
ফলের বাগান। বাড়িতে এমন কোনো ফল ফুল নেই যে নেই, সব কিছুই মোটামুটি লাগিয়েছেন। ইনি কিছু সমাজ কল্যাণের কাজেও জড়িত রয়েছেন। তাহলে চলুন এই যে সীতাফল গাছ, সীতাফলের ফুল। আগে এক সময় আমাদের এখানে সীতাফল জঙ্গলি দিল্লিতে খেয়ে যেত, কেউ ফিরেও তাকাতো না। এখন এইসব সীতাফলের যে পেয়ারা গাছ, এই যে পেয়ারা দেখতে পাচ্ছেন, এইসব পেয়ারাগুলো 1 কেজির উপরে হয়। এই যে দাদার বাড়ি ঘর দেখতে পাচ্ছেন। ভাই নমস্কার। দাদা নমস্কার। দাদা অনেক ভালো লাগলো দাদা নমস্কার। যাক, আমার বাড়িতে এসে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। আসো ভাই, ঘরে আসো। খুব ভালো লাগলো। বসো। তারপর কবে আসা হবে এখানে? এই তো পরশুদিন এসছি। এমনি ভালো আছেন সবাই? সবাই ভালো আছি। হ্যাঁ, দাদা মাল্টি ট্যালেন্ট, দাদার মধ্যে অনেক ধরনের গুণ লুকানো রয়েছে। তো দাদার কাছ থেকে জানো দাদা কি কি করেছে এবং কি কি করছেন এখন। দাদা রিটায়ারমেন্টে কত বছর বাকি? রিটায়ারমেন্ট অ্যাকচুয়ালি 2027 অক্টোবর আমার রিটায়ারমেন্ট আছে। হ্যাঁ, তার মানে 2.5 বছর প্রায় এসে গেছে। হ্যাঁ হ্যাঁ। গভর্নমেন্ট বিএড কলেজ টিটিআই, যেখানে জেপিডি হতো, এখন তো অন্য ডাইট হচ্ছে। তো ওইখান থেকে আমি ম্যাডাম দাদা এই যে কাপটা দেখা যাচ্ছে, এটা কিসের? এটা হচ্ছে 1989-এ হ্যাঁ, আর সিহারা কারাটার ওপেন যে টুর্নামেন্ট হয়েছিল তার চ্যাম্পিয়নশিপে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো সেই এইটা কাপ, এটা হচ্ছে চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন, ফার্স্ট প্রাইজ যাকে বলা হয়। দাদা কি ব্ল্যাক বেল্ট না? আমি ব্ল্যাক বেল্ট 3rd ডান আশিয়ার থেকে করেছি, আর ব্ল্যাক বেল্ট 3rd ডান আমি কিউকুশন থেকে করেছি। আমি দুটো স্টাইলে এবং দুটোটাই ফুল কন্ট্যাক্ট। হ্যাঁ, মানে আন্দামান নিকোবরে বা আমার মনে হয় ডবল এরকম আর কেউ নেই যেটা আমি করেছি। আপনি মানে শিক্ষকতার সঙ্গে সঙ্গে এইগুলো করেন? হ্যাঁ, শিক্ষকতার সাথে সাথে আমি এগুলো করি। আর আমি গ্রামে থাকি, তাই গ্রামে যে বাচ্চারা আছে, গরিব বাচ্চাদের আমি ফ্রি ক্লাস করাই। এতে আমি কোনো বাচ্চাদের অ্যাডমিশন ফি বা কোনো রকমের মান্থলি ফি নিই না, কারণ যাতে গ্রামের সমস্ত বাচ্চারা শিখতে পারে এবং আমার থেকে আরো ভালো যে করতে পারে। আমি 2019 সালে আমি দীঘাতে এখান থেকে আমি বাচ্চাদের নিয়ে গিয়েছি এবং ওইখানে আমরা অল ইন্ডিয়া কিউকুশন কারাটা ক্যাম্প অ্যাটেন্ড করেছি। তাছাড়া পোর্টব্লেয়ার অনেক টুর্নামেন্ট আমার বাচ্চাদের আমি নিয়ে গেছি। আর ডেলিগ্রাম দেখলেই সেখানে আমার বাচ্চারা অনেক ভালো পারফরমেন্স করেছে, গোল্ড মেডেল পেয়েছে, অনেক কিছু পেয়েছে। দাদা এই যে বাচ্চাদের নিয়ে যাওয়া হয় না, তো অ্যাডমিনিস্ট্রেশন এর জন্য কোনো হেল্প না, আমাদের অ্যাকচুয়ালি তো যে এই যে ম্যাডাম নমস্কার। আচ্ছা, এই যে তোমার বৌদি, হ্যাঁ, আমার অর্ধাঙ্গিনী। হ্যাঁ, আচ্ছা, ম্যাডামও টিচার। ম্যাডাম কোথায় এখন পোস্টিং? হেডমিস্ট্রেস এখন প্রমোশন হয়ে গেছে। হ্যাঁ, রবীন্দ্রনগরে এমএস রবীন্দ্রনগর। প্রমোশন এই যে এখন হলো 1 বছর হয়ে গেছে, তাই? মার্চ 1 বছর হয়ে গেছে। তা আপনার এখন রিটায়ারমেন্ট কবে? 2028 মার্চ। আপনার 27, ম্যাডামের 28। মাস পরে। যাই হোক, ভালো লাগলো। অ্যাকচুয়ালি না, আন্দামান অ্যাডমিনিস্ট্রেশন তো আমাদের কোনো অ্যাসোসিয়েশনকে ফাইন্যান্স দেয়। আমাদের অ্যাসোসিয়েশন অল ইন্ডিয়া কিউকুশন অ্যাসোসিয়েশন, আমাদের অলরেডি গভর্নমেন্ট অ্যাফিলিয়েশন আছে
এবং আমাদের অল ইন্ডিয়া মানে সরি ইন্ডিয়ার যে অলিম্পিক অ্যাসোসিয়েশন অ্যাফিলিয়েশন আছে, হ্যাঁ, কিন্তু আমাদের কোনো দেয় না, আমাদের নিজস্ব প্রফেশনালি যেহেতু সেহেতু বাচ্চারা আমি যখন যাই বাচ্চাদের খালি নিজের খরচা যায়, যাতায়াতের যে প্লেন ভাড়াটা ওদের কাছে নিই, বাকি এইখান থেকে যাওয়া খাওয়া খরচা আমি নিজেই বেয়ার করি। কারণ আমার হবি আছে মার্শাল আর্ট, হ্যাঁ, আর আমি প্রফেশনাল আছে শিক্ষক, সাথে আমি মানে দেখেছি যে আজকাল গরিব মানুষের অনেক চিকিৎসা অনেক অসুবিধা হয়, অনেক বড় বড় ট্রিটমেন্টের জন্য বা বাইরে যেতে হয়। তো যতদূর পারি আমি একটা ডিপ্লোমা করেছি হোমিওপ্যাথিতে, গরিব মানুষদের মানে মিডিয়াম পয়সায় ওষুধটা দিই বলা যায়। মানে বাড়িতে মানে হ্যাঁ বাড়িতে আমার আছে যে লোক আছে, ক্লিনিক একটা ছোট করে করেছে আছে ডিপ্লোমা করে সেটা। হ্যাঁ, তো গরিব বাচ্চা যেসব মানুষরা আছে তাদের দিয়ে দিই, মানে বিনা পয়সায় চিকিৎসা করে দেন। ওহো, আর মানে এটা আমি মানুষের আশীর্বাদ পাই, মানে আপনার এটা মানে এই একটা আপনার খুশি লাগে, হবি, খুশি লাগে। অনেকে আমাকে পয়সা দিতে চায়, বলে হচ্ছে আপনি আর আমাকে একটু আশীর্বাদ দিন যাতে এরকম আরো 10 জনকে আমি সেবা করতে পারি, এটা আমার খুব ভালো লাগে। তো মোটামুটি আমি এই চম্পা ব্লগের মারফতে আমি বলছি, যদি কোনো গরিব মানুষের এরকম হয়, আমার দ্বারা যতদূর হয় আমি তাকে হেল্প করব, বিনা পয়সায় চিকিৎসা করতে যতটা পারি করবো। যেমন আজকাল বড় বড় কিডনি স্টোন যাদের হয়, আমি প্রচুর কিডনি স্টোন আমার টিচারদেরও আমার কাছে নিয়েছে, যে সেগুলো 1 থেকে 2 মাসের মধ্যে ওষুধ খেলেই ঠিক হয়ে বেরিয়ে যায়, কোনো সার্জারি কিছু করার দরকার নেই নর্মালি। আর সাধারণত যেটা ছোটবেলা সর্দি কাশি, একটু শ্বাসের কষ্ট, অনেক বিভিন্ন পাইলস ফাইলস, নর্মালি সব তো আজকাল হোমিওপ্যাথি ওষুধ। আমি কেন আমার কাছে না আসলে হোমিওপ্যাথি এত ভালো একটা ওষুধ যে বিনা সার্জিক্যালে অনেক বড় বড় রোগ ঠিক হয়ে যাচ্ছে। আর মেন আমার হবি হচ্ছে ওই মার্শাল আর্ট। তো আমি 1986 থেকে শিখছি, এখনো শিখি মার্শাল আর্ট, এখনো আমি নিজে শিখি আর অন্যকে শিখাই, মানে দুটো একসঙ্গে হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি যখন শেখাচ্ছি তার আমারও শেখা হয়ে যাচ্ছে। শেখাতে গেলে নিজে শিখতে হবে, নাহলে কোথা থেকে শেখাবে? সেই আর মার্শাল আর্টের নিয়মই হয়। কেউ যদি বলে আমি ব্ল্যাক বেল্ট পেয়েছি অনেক শিখে গেছি, ভুল। কারণ আমাদের সার্টিফিকেটটা আছে, সেই সার্টিফিকেট লেখাই থাকে, দেখতে চাইলে আমি দেখাতে পারি সার্টিফিকেট, ওতে লেখা থাকে যে তোমাকে ব্ল্যাক বেল্ট ফার্স্ট ডান দেওয়া হয়েছে, মানে তুমি আরো বেশি মেহনত করো, তারপর সেকেন্ড ডান, থার্ড ডান, ফোর্থ ডান, ফিফথ ডান, 6 ডান, 7 ডান, 8 ডান, 9 ডান, 10 ডান আছে লাস্ট, এই পর্যন্ত যায়। আর একদম শুরু থেকে সাদা বেল্ট থেকে শুরু হয়ে যায়, তারপর এক একটা কালার বেল্ট, আস্তে 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 ব্রাউন বেল্ট। এখন বর্তমানে আপনার ক্লাস আছে? হ্যাঁ, বর্তমানে আমার ক্লাস আছে, বাচ্চারা আছে। বাচ্চা কয়জন? 30-35টা বাচ্চা আছে। এই গ্রামেরই? হ্যাঁ, এই গ্রামেরই। এই তো আমার এই সামনে এইখানেই শিখে, এই গ্রামের থেকে অন্য গ্রামের থেকে আসে বাচ্চারা। আর অনেক বাচ্চা যারা আমি ব্ল্যাক বেল্ট আমার কাছে নিয়েছে, তারা আমার এখানে 3-4টা বাচ্চা ব্ল্যাক বেল্ট নিয়েছে, তারা বাইরে পড়তে গেছে। আবার এবার আবার কিছুদিন মানে আগামী মাসে হয়তো 4-5টা বাচ্চার জন্য ব্ল্যাক বেল্ট আমার টেস্ট নেওয়া হবে। আর ব্ল্যাক বেল্ট টেস্ট আমি এখান থেকে নিই, পুরো ভিডিও করে পাঠিয়ে দিই। এইখান থেকে আমাদের হেডকোয়ার্টার মেনল্যান্ডে যাবে, মেনল্যান্ড থেকে ওরা জাপানে যাবে, জাপান থেকে সার্টিফিকেট বেল্ট ওইখান থেকে আসে। ব্ল্যাক বেল্টের সব সার্টিফিকেট বেল্ট ওইখান থেকে আসে। আমি দেখতে চাইলে সার্টিফিকেট একটু দেখাতে পারি। এই ধরনের সার্টিফিকেট আসবে, আর সব জাপান থেকে, আর ফটো থাকবে এই এরকম সব। আর এদের যে জাপানের যে কিউকুশনের বেল্ট এরকমই থাকবে। বললাম যে থার্ড ডান র্যাঙ্ক বাড়ে, ব্ল্যাক বেল্ট হলে একটা দাগ থাকবে, তারপর সেকেন্ড ডানে আরেকটা দাগ থাকবে, থার্ড ডানে আরেকটা দাগ থাকবে। এটা আছে আমি কিউকুশন থেকে পেয়েছি। আর 80,000 থেকে 80,000 সার্টিফিকেট এরকম থাকে। এই যে এইগুলোকে ফ্রেম করে রাখা যায় না? ফ্রেম করে রাখাও যায়, ফ্রেম করে দেন। 80,000 আর আমার থার্ড ডান, এটার কালারটা একটু আলাদা থাকে, 80,000 আলাদাই। তো মানে এগুলো মানে মেডেল ধরনের, মানে ওইখান থেকে সার্টিফিকেট আর বেল্ট একসাথে আসবে। হ্যাঁ, আর আমার মেয়েও ব্ল্যাক বেল্ট ফার্স্ট ডান আছে, এই যে ছোট মেয়ে, ওর এই যে ব্ল্যাক বেল্ট সার্টিফিকেট আছে, আর বেল্ট ওর কাছে আছে, ও কোথায় রেখেছে। আর যে আমাদের 80,000 যে মানে ইন্ডিয়া ওয়ার্ল্ডের যে হেড, এই যে আমাকে থার্ড ডান যে সার্টিফিকেটটা দিয়েছে, উনি দিয়েছে, এই যে হোসেন নারকার, এই যে উনি নিজে আমাকে টেস্ট যখন দিয়েছে উনি নিয়েছে, নিয়ে এই যে আমাকে সার্টিফিকেট দিচ্ছে। যে মানে সাউথ আফ্রিকায় থাকেন ভাই। এখন চলো আমার বাকি আমার যে জমি একটু কি আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি, বাইরের কিছু কিছু জিনিস। দাদার বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা পরে বানিয়েছে, এত সুন্দর বাড়িটা দেখতে।
আসলে এটা বাবা থাকতো, তো বাবা এই 2025-এর মার্চে 11 তারিখে আমাদের ছেড়ে তিনি পরলোকগমন করেছেন। বাবা তখন বয়স ছিল 4 বছর। হ্যাঁ, আসলে দেখাচ্ছি এখানে বাবা গতবার আসলে বাবাকে দেখতে পেতে কথা বলছে বাবা। আমার সৌভাগ্য হলো না, গতবার ভেবেছিলাম আসবো, তা সে একটু ব্যস্ততার কারণে হলো না আসা। বাবার জন্য একটা দোলনা বানিয়েছিলাম, বাবা বসে এখানে বাচ্চারা বাইরে যখন ব্যাডমিন্টন খেলতো তখন বাবা এখানে বসতে বসে বাবার জায়গাটা আমি বসছি একটু, এখানে বাবা বসে আস্তে আস্তে দোল খেত। এটাই এখন তাহলে মানে এমনি তো বাড়িতে বাগান মানে বাগান তো রয়েছে, তো কি করে সময়টা মানে কাটাচ্ছেন? এই টুকটাক আমি একটু শৌখিন আছি, আমি কিছু ফুল গাছ, ফল গাছ, বিভিন্ন ধরনের ফল গাছ লাগাই। আমার বাড়িতে একটা প্যারা গাছ আছে, দেখাবো। প্যারা এখন আছে কিন্তু ছোট, যারা দেখলে হয়তো ভাবে যে আমি গল্প দিচ্ছি। এক একটা প্যারা কম করে 1 কেজি হয় এবং এর থেকে বড় করে। এটা বিদেশি গাছের ফল। এই আছে কমলালেবু গাছ আছে, বাড়িতে ল্যাংড়া আম গাছ আছে, জামরুল গাছ আছে, আর এই যে গোলাপ ফুল গাছগুলো, এগুলো এখন কাটিং করে এটাকে আবার নতুন ইয়ে করবো, চারা তৈরি করবো। এই যে এইখানে এই গাছগুলোকে, প্লাস লেবু গাছ আছে, জমি আছে আমার একটু, জমিটা চলো দেখে দিচ্ছি। এই যে প্যারা গাছ, এখন প্যারা গাছে প্যারা সব ছোট ছোট, সবই প্যারা হচ্ছে। এই যে দেখলেই বুঝতে পারবে, ওইখানে একটা বড় প্যারা বাদুরে খাচ্ছে, এটাকে একটু দেখিয়ে দাও ভাই, তাহলে প্যারা সাইজ বুঝতে পারবে। সারা গাছেই প্যারা ভরা এখন। এখন এই বৃষ্টি পড়েছে করে প্যারা বেশি ধরেছে না? না, 12 মাস কেটে না তাই প্যারা গেছে। এই দেখো প্যারা সাইজ, এটা বাদুরে খেয়েছে, পাখিটা খেতে লাগে, পাখিরা খায়, ভালো লাগে। এই যে সাইজটা দেখলে বুঝতে পারবে কত বড়। মানে বাদুরে একদিনও খেয়ে শেষ করে 2-3 দিন বসে বসে খেতে থাকে। মানে এই প্যারাগুলো 1 কেজি সাইজ না? হ্যাঁ, 1 কেজি। ছোট হলে 800-900 গ্রাম, 1 কেজি 800 গ্রাম পর্যন্ত। এই প্যারা গাছের বয়স কত? অনেক না না, এই তো 3 বছর 4, না এই 6 বছর, 3 বছর, 3 আর 3 6 বছর হয়েছে। আর এই যে কমলালেবু গাছগুলো আছে, এই যে গাছে ফল আসছে, এবার নতুন গাছ এটা। এই যে দূরে অল্প অল্প কেবল ফল আসছে। মানে এগুলো কি মানে নিজের শখের জন্য? হ্যাঁ, শখের জন্য। এই জন্য আমি এই জায়গাটা পুরো ঘরের জায়গাটা খালি রেখেছি ফল গাছ লাগানো। আর এই দেখো, এটা নতুন 2টো নারকেল গাছ লাগিয়েছি একটা। এই নারকেল গাছ, হ্যাঁ নারকেল গাছ মানে এতটুকু যখন গাছটা হবে তার থেকে ফল শুরু হয়ে যাবে। হ্যাঁ, মানে এটা বাইরের থেকে আনানো? বাইরের থেকে আনানো। আর এখানে চন্দন গাছের চারাও লাগিয়েছি। ওটা এই কেবল, এটা রক্ত চন্দন গাছ, এই মেলনান থেকে আনিয়েছি। এই যে না, এই চন্দন গাছের বাচ্চাদের জন্য গাছের ডাল সাপোর্ট লাগিয়েছি। এটা আমি মেলনান থেকে নিয়ে এসেছি, রক্তচন্দন। এটা রক্তচন্দন। সাদা চন্দনের চারা এনেছিলাম, মারা গেছে। ওটা ছোট, অনেক ছোট কাটিয়েছিল তো, সেই জন্য চারাটা মারা গেছে। আর দাদা, আপনাদের এই জায়গা তো সেটেলমেন্টের জায়গা না? হ্যাঁ, এটা আমার বাবা সেটেলমেন্ট পেয়েছে। 1974 সালে অক্টোবরে আমরা এই লিটল আন্দামানে আসছি। তারপর 1975 সালে এখানে আমাদের সেটেলমেন্ট করেছে। তো এখানে আমাদের 15 বিঘা জমি আছে। আর বাকি আমাদের আরেকটা জমি আছে আমাদের, যেটা বলে হাউস সাইড, যাকে বলে ভিলেজ প্লট। তখন ভিলেজ প্লট বলতে 1 বিঘা করে জমি দিত। আর সামনে আরো লাইসেন্স আরো 2 বিঘা, মানে 3 বিঘা জমি আরো আছে আমাদের। 18 বিঘা জমি টোটাল বাবার আছে এখানে কাগজ করানো। মানে 18, মানে ওই 18 বিঘাতে পুরোই সুপারি বাগান? হ্যাঁ, সব। এইটুকু খালি ঘরের জায়গাটা আমি পুরো রেখেছি, যে একটু ফল ফলাদি গাছ থাকবে সব রকম এসে, আর বাকি সবই সুপারি গাছ। চলো জমি দেখাচ্ছি। সুপারি, দাদা সুপারি কেমন হয়? সুপারি জায়গা ভালোই হয়। এটা চালা দিয়েছি, এটা আমি বসাবো। এটা এগুলো কি না, এটা না, এটা অন্য জাতেরই। এটা একটু ছোট হবে, কিন্তু এটা আবার আলাদা ধরনের স্বাদ। সেই জন্য আমি যখনই নতুন কিছু পাই তখনই সেগুলো আনি। আর গোলাপ ফুল গাছের ওখানে বসার জন্য গোলাপ ফুল নেই, মানে দেখলে বুঝতে পারবে কত বড় বড় গোলাপ ফুল হয়। তো এইটাতে কাটিং করে এটাকে আমি কি করবো, এখন এর থেকে চারা বসাবো, মানে নতুন করে আবার এই
তৈরি হয় সেই পাউডার মানে মেডিসিনটা এনেছি। এবার এখান থেকে এই ডাল কাটিং করে পানিতে বসে এটা চারাটা তৈরি করা হবে। কারণ গোলাপ ফুল নেই, ছোট ছোট হচ্ছে, এই একটা কেবল করে আসছে। অ্যাকচুয়ালি ফুলগুলো অনেক বড় বড় শুকিয়ে গেছে এখন বর্ষার সিজনে। আর এই একটা ফুলের চারা এনেছি, এটা জবা ফুল গাছ, এটাও আমি নিয়েছি। এই 4-5টা একটি গাছে 4-5টা ধরনের ফুল হবে, 4-5 কালারের। হ্যাঁ হ্যাঁ, এটাও মেলনা দিয়ে এনেছি, বলো একটা শখের জিনিস। প্লাস এই যে এটা হচ্ছে পিঙ্ক কালারের ফুল গাছ, এটা আমি এনেছি। এই দেখার ফুল আছে, এটা ফুল এখন রাখা যাবে না। এই যে ফুল এসেছে ভাই, দেখো এটা ফুলটা দেখো, এখনই ফুল এসেছে, এই দেখো। না এ তো সেই হাইব্রিড না? হাইব্রিড, এই জন্য ফুল এখন হাইব্রিড না, এটা হচ্ছে কুল হবে, কিন্তু এটা হচ্ছে পিঙ্ক কালারের। পিঙ্ক কালার হবে? হ্যাঁ, এটা পিঙ্ক কালারের, লম্বা লম্বা। হাইব্রিড যে গোল গোল ওরকম না, যার জন্য এটা ফুলটা আমি এখন ভেঙে দিচ্ছি। এ তো 1-1.5 মাস হয়েছে লাগিয়েছি আমি, জাস্ট ওই ঘুরতে যাওয়ার আগে এটাকে চারাটা ফেলে লাগিয়ে দিয়েছি। আতা গাছ আছে এখানে বাড়িতে, আর কাগজি লেবু গাছ আছে, চলো দেখিয়ে দিচ্ছি দুটো। এটা অনেক বড় বড়, বর্ষার জন্য অনেক যেগুলো ছিল সেটা হয়েছে। আর হাইব্রিড মানে নতুন ধরনের দুটো সুপারি চারা এনে লাগিয়েছি, যেখানে লাগিয়েছি এটা জাস্ট অন টেস্টে। আমরা মানে এটা কিরকম হবে কে জানে। সুপারির চারাও আবার নতুন করে এনেছেন? হ্যাঁ, এটা নতুন চারা, মানে এটা হচ্ছে ওই এর কাণ্ডটা মোটামুটি ওই 2 থেকে 2.5 ফুটের মধ্যে ফল এসে যাবে এতে। হ্যাঁ, এই চারা কোথা থেকে? 3 বছর। এটাও মেললেন থেকে নিয়েছি, এই একটা চারা আর ওই একটা চারা। এটা হচ্ছে হাইব্রিড। ও হাইব্রিড। এটা তা এখন কি আপনি এই সরিয়ে দিয়ে হাইব্রিড করবেন? না, এটা অন টেস্টে লাগাচ্ছি, যদি এটা ফলন ভালো হয়, সুপারি সাইজ ভালো হয়, তাহলে এটাই চাষ হবে। এই জন্য দুটো গাছে অন টেস্ট হচ্ছে আগে। তাই? হ্যাঁ, মানে এই বড় গাছ আর দরকার নেই, এত বড় হতে হতে তো অনেকদিন ফল দেবে। দেখা যাক আন্দামানে কিরকম হয়। এখন তো দাদা এই যে এক একটা গাছের এখন হাইট কত হয়েছে? এই গাছের বয়স 30 বছর পার হয়ে গেছে। 30 বছর পার হয়ে গেছে? হ্যাঁ। তো এখন এগুলোকে কেটে রিপ্ল্যান্টেশন করতে হবে না? রিপ্ল্যান্টেশন মানে এখনো না, এত সুবরি হয় যে কাটতে নিজে। না বলছি মানে যখন বন্ধ হবে তখন তো রিপ্ল্যান্টেশন হবে না? আমি ভাবছি এই যে এখন দেখলে বুঝতে পারবে কিছু গাছ ঝড়ে পড়ে গেছে। এখন যে গাছগুলো ঝড়ে পড়েছে মানে কবে? এইবার এখনই ঝড়ে? এখন যে ঝড়ে? এখন না, মাঝখানে একটু হাওয়ানো প্রচুর, গাছ অনেক লম্বা হয়েছে না। একটা গাছের হাইট দেখলেই বুঝতে পারবে কতটা লম্বা হয়েছে। অনেক। হ্যাঁ বাবা, তো বিশাল। 3-4টা গাছ এবার পড়েছে এরকম, যেখান থেকে গাছ পড়ে যাবে সেইখানে নতুন গাছ লাগিয়ে দেবো আমাদের এইখানকার যে সুপারিটা ওইটাই। কেননা এই গাছে এখনো যা ফল হয় এই জন্য কাটতে ইচ্ছা করছে না। আর বাকি তো কাটার কোনো প্রশ্নই আসে না, কাটার তো প্রশ্ন আসে না, কারণ যদি ফল আসে কেন কাটবো? যদি মানে যখন ফল বন্ধ হবে আর কি তখন না রিপ্ল্যান্টেশন তো করতে হবে। তবু দেখছি ফল যখন হচ্ছে এর মধ্যে এখন ফাঁকা ফাঁকা। আর আগে গেলে লং গাছ হবে, যে জমির থেকে যখন আমি সুপারিটা পারি সেটা এইখানে দেখো অল্প অল্প এখন আছে, ঠিক আছে। ওইখান থেকে যখন এরকম হালকা শুকিয়ে যায় তো ওইখান থেকে কি করে এই ঘরটার মধ্যে রেখে দিই। সবাই তাবু যে রাখে, তাবু কি হয় 4-5 বছর পর নষ্ট হয়ে যায়। আমি টিন দিয়ে তৈরি করেছি, এই যেটার ভিতরে দেখো সুপারি রেখেছি, এই যে ভিতরে দেখো সুপারি রয়েছে। মানে টিনে গরমে আরো ভালো শুকিয়ে যাবে। এবার এইখান থেকে এই যে শুকিয়েছে আর একটু শুকালে এদিকে আসলে দেখতে পাবে। এখান থেকে আসার পর সুপারিটা বাকি এই উপরে রেখে দিই। এইখানে একটা জিনিস দেখা যায়, ঘরগুলো কিন্তু খুব সুন্দর। বিবেকানন্দপুরের ঘর বাড়িগুলো এই যে বাকি এরপর সুপারি এইখানে রাখি। দাদা এই বছরের চালান দেওয়া হয়নি এখনো? এই বছর চালান দেওয়া হয়নি, অ্যাকচুয়ালি সুপারি আরো হয়, গতবার একটু এবার একটু কম হয়েছে, এটা আরো ডবল সুপারি ছিল। এগুলো একদম পুরো শুকনা? পুরো শুকনো। এটা দেখাচ্ছি, দেখো আমি সুপারি এরকম করে রাখি যাতে হাত দিয়ে টান দিলে সুপারিটাকে ছাড়ানো যায়। তাহলে কি হবে, যে সুপারিটা নষ্ট করা হচ্ছে, পুরো হাতে সুপারি ছাড়া হয়ে যাচ্ছে। শুকিয়ে রাখলে কি সুপারিগুলো ভালো থাকে। এটা 1 বছরের? এটা 1 বছরের।
ওই যে নিচে আর এই যে হ্যাঁ নিচে, মানে ওই নিচে ওইগুলো ভাজা হয়ে গেলে আবার এখানে উপরে দিয়ে দেবো, একদম এখানে শুকিয়ে থাকবে বাস। মানে এটা পুরো সুপারির গোডাউন? হ্যাঁ, এই সুপারি রাখি এটা পুরো, এটা সুপারি রাখার জন্য করা। ভালো সিস্টেমেটিক ভাবে সবকিছু করা। হ্যাঁ ওই করে রাখে। এই বাড়িটা? এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের বাড়ি, এটা হচ্ছে আমাদের আদি বাড়ি। হ্যাঁ হ্যাঁ, আমাদের আদি বাড়িটা সেইটা। হ্যাঁ এখন সব ভাইরা আলাদা আলাদা, সব আলাদা বাড়িটা। আমার ছোট ভাই এখানে থাকে। চলো দেখে দেবো বাড়িটা, দেখে দেবো। এখানে আমাদের মন্দির আছে একটা। এটা কি? এই যে লেবুর কথা বলছিলাম, হ্যাঁ চলো ওই বাড়িটা দেখিয়েছি। আমাদের আদি বাড়ি, এখানে আমার ছোট ভাই থাকে। হ্যাঁ এই ভাই, আর এখানে আমাদের মন্দির আছে মতুয়া মতে, মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। এই যে মন্দিরটা, এটা বাবা স্থাপিত করে গেছে। বাবা এখানে পুজো হতো, এখন ভাই এরাই পুজো দিচ্ছে। আমাদের একটা বাৎসরিক পুজো অনুষ্ঠান হয় না? একটা অনুষ্ঠান হয় যেখানে মহোৎসব বলা হয়, সেটা করে আমরা করি। এটা কবে হয় মহোৎসবটা এখানে? এটা হচ্ছে আমাদের একটা দিন আছে, যেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ। ওই দিনটাই একটা ফিক্সড ডেট আছে, যে ডেটে প্রতি বছরই করা হয় এটা। আচ্ছা এবার জমিটা একটু দেখিয়ে দিচ্ছি। লেবু গাছের কথা বলেছিলাম তোমাকে, সেই লেবু গাছ যখন লেবু গাছের ফলন দেখে 12 মাসকালেই লেবুটা গাছটা ফল হয়। দেখলে বুঝতে পারবে গাছের ফলন কিরকম। এবং এত ফলন হয় যে এগ্রিকালচার তরফ থেকে এবার কলম বেঁধে নিয়ে গেছে ওরা। এই যে দেখো একটা দুটো আমার জন্য রেখে গেছিল, আমি লাগানোর টাইম পেলাম না। এই যে হ্যাঁ ওরাই করে। এবার আবার আসবে চারা নিতে, ওদের আমি দিয়ে দিই, ঠিক আছে, অন্য মানুষকে হেল্প হয়ে যাবে। তাহলে এর বয়স কত? এই বয়স 10-12 বছর হয়ে গেছে। মানে সারা 12 মাস কাল লেবু থাকে? মানে জল টল দিতে হবে না? না, জল তো দেওয়ারই দরকার, জল ছাড়া কিছু দিই না। এই যে কলে বেঁধেছিল, এটা হচ্ছে আমাদের, আমরা পানীয় জল এর থেকে ব্যবহার করি। এটা আমার কুয়ো, কুয়োর মধ্যে এই যে জল আছে, দেখলে বুঝতে পারেন একদম পরিষ্কার জল। ঢেকে রাখা হয় যাতে নোংরা না পড়ে। এটা তাই এখানে যা মানে জমি যা মানে সবাই ভাগ বটরা হয়ে গেছে। হ্যাঁ সবাই ভাগ বটরা। তো আপনার ভাগ কোনটা? আমি মানে যেটা আমি অনুমান করছি যে ব্লু পোল দিয়ে, আর এই যে পরিষ্কার জমিটা যত ব্লু পোলটা, এটা সব আমার ইচ্ছা। এটা আপনার ভাগের? হ্যাঁ বাবা থাকতেই এটাকে বলেছে আমি সবাইকে তোদের জমি দিয়ে যাই, পরে তোরা যাতে লড়াই ঝগড়া না করিস। হ্যাঁ লোকের ভিতর লড়াই ঝগড়া যেন বাবা বেঁচে থেকে আমাদের সবাইকে দিয়ে গেছে। আর এই যে কলমের থেকে লেবু গাছ আমি 2টো লাগিয়েছি, যে ওতে লেবু তো হয়ে গেছে। এত লম্বা গাছে কি করে পাড়ান সুপারি? ওই বাঁশ আছে, বাঁশ একটার সাথে আরেকটার সাথে জোড়া করে তারপর করে পরে এসে কেটে দিয়ে যায়। এই যে হাওয়ায় পড়ে গেছে 2-3টে গাছ। একটা গাছ তো কত লম্বা দেখলেই বুঝতে পারবে। সেই তো দেখলেই বুঝতে পারবে এত লম্বা গাছ। আর উপরে যখন সুপারি 50 মিটার হবে না? হ্যাঁ প্রায় এরকম 50 মিটারের উপরে আছে তো। হ্যাঁ একটা গাছ লম্বা, এই জন্য এখন নিয়েছি। আর এই বেজে এগ্রিকালচার গাছ আমি 2টো কলম রেখেছি, বাকি অনেকে চেয়েছিল দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ তো ওরা কি করে 10টা চারা মারলে 3টে আমাকে দেয়, আর 7টারও নিয়ে নেয়। তো আমি এটা কি সেই চিহ্নের প্রোডাক্ট ওইটা নাকি? হ্যাঁ চিহ্নেতে যে পাতলা খুশি অ্যাকচুয়ালি এই লেবুটা আমি এনেছিলাম আমি গান্ধীনগরে যখন চাকরি করি ওইখান থেকে।
ডিগলিপুর ওইখানে একটা পাশে একটা বাড়িতে ছিল, তো দাদাটা বললো আপনাকে একটা লেবু দিচ্ছে, লেবুটা নিয়ে বাড়িতে লাগান। আর ওই কমলা লেবু ওইখান থেকে আনা। তো ওই কমলা লেবুর যে ফার্স্ট জেনারেশন শেষ, এই সেকেন্ড জেনারেশন আবার নতুন গাছ লাগিয়েছে, এই 3-3.5 বছর হচ্ছে, এবার ফল আসছে। আর এই দুটো জিনিস আছে আমার প্রথম চাকরি জীবনের, সেই গান্ধীনগর নর্থ আন্দামানে সেই ডিগলিপুরের, সেইখান থেকে আমি এই দুটো জিনিস দেখেছি। আজও আপনার কাছে রয়ে গেছে। আর একটা জিনিস দেখাবো, যে আমি যেখানে যাই কোনো জায়গায় আমার স্কুলের স্টুডেন্ট আমাকে একটা গিফট দিয়েছিল ফল গাছ, সেটা আমি দেখে দেবো। গাছের একটা ইতিহাস আছে। সুনীতি বলে একটা স্টুডেন্ট ভিকেপুরের, ও তখন 5th পড়ে, আমি তখন ক্লাস টিচার। তো আমাকে আমি বলছি কার বাড়ি সীতাফল আছে, স্যার আপনার বাড়ি আছে, আমি আপনাকে চারা এনে দেবো। ও চারা দিয়েছিল, সেই গাছ পুরো ফল হচ্ছে। আর এই যে দেখো কত বড় ফল হয়েছে ভাই, দেখেছো? এক সময় লিটল আন্দামানে যে সীতাফল হতো না, জঙ্গলি বিল্লিতে খেত। এখন ঠিক আছে, এর এখন মানে এত চাহিদা দেখা যায় না, মানে রেয়ার হয়ে গেছে সেরকম। তো এক সময় এরকম ছিল, আমার মামা বাড়িতে আসতাম, জঙ্গলি বিল্লিতে সে বিশাল বড় বড়, এক একটা 3 কেজি 4 কেজি 5 কেজি ওজনেরও এক একটা সীতা। হ্যাঁ, তো খেয়ে পারতো না, নিচে পড়ে যেত। ঠিক আছে, আর এটা কিন্তু ক্যান্সারের অ্যান্টিবায়োটিক একটা ভালো মেডিসিন। আর এর থেকে তরকারিও খাওয়া যায়, জানো? সেই মেয়েটা এখন ডক্টরি পড়ছে, এবার ফার্স্ট ইয়ার। হ্যাঁ, পড়বে। ওর হাতের একটা স্মৃতি রয়ে গেল। আমি কোথাও গেলে সেইখান থেকে একটা গাছ নিয়েছি, আর নেতাজিনগর থেকে একটা গাছ আনছিলাম, আমি তো কেটে ফেলেছি, নোল গাছ। তো গাছের ফলটা হতো, এত টক লাগে, তাকে ভালো লাগে না, সেটা কেটে দিয়েছি। ওটা একটা বাচ্চা আমাকে দিয়েছিল। এইটা কি সেটা তো দেখে বোঝা যাচ্ছে না। পশমগুলো কেটে দিয়েছি, একদম এত হয়ে যায়, সে বলে না জট হয়ে যায়, সেরকম হয়েছে। তো যাওয়ার আগে পুরো কাটিং করে দিয়েছি একে। ম্যাক্স কি নাম? কি ম্যাক্স এর নাম? ম্যাক্স। যা বললো তাই ম্যাক্স। কেন একে ভ্যাকসিন লাগানো? হ্যাঁ, একে মাসে মাসে ওষুধও খাওয়ানো লাগে। তাই? এই যে পান গাছও লাগিয়েছি। হ্যাঁ, লোকজন আসলে কেউ পান খায়, কোথায় পাবো, সেই পান গাছ লাগিয়ে দিলাম। মোটামুটি বাগানে একদম মানে A to Z যাবতীয় সবকিছুই পাওয়া যাবে টুকটাক। আর ওটা তেজপাতা, এই যে তেজপাতা গাছ লাগিয়েছি, আগে একটা ছিল বড়, সেটা কেটে ফেলেছি, এখন আবার নতুন লাগিয়েছি। কারণ পানের কেজি মাঝে মাঝে 600 টাকা 700 টাকা কেজি হয়ে যায়। না, ওই আসে কেউ চাই দিই, ওই মানে সেই বাড়িতে থাকলো, একটু অতীত আসলো, খেয়ে নিল, ব্যাস। আমরা খাই না, লোকজন আসলে অনেকে পান খায়, তাকে না দিতে পারে। আর বাঙালি বাড়িতে যদি অতিথি আসে, একটু পান যাই খায়, তাকে না দিয়ে একটু ভালো লাগে। এটা জামরুল গাছ, এখন জামরুল গাছটা কেটে দিয়েছি, আবার হচ্ছে, কিন্তু ভিতরে তুমি দেখতে পাবে না, হয়তো আছে দুই একটা আছে, দেখেছি। এই যখন নিচে পড়ছে, পাখিতে খাচ্ছে। হ্যাঁ, এগুলো। আর এটা একটা কুল গাছ এখানে। এটা কি লোকাল? না, এটাও মেনল্যান্ড থেকে আনা কুল চারা এটা। আর এই যে কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে, এটাও মেনল্যান্ডের চারা। আমার এইটুকু পুরো ফল ফলাতে জন্য আমি রেখেছি। আর এই কাঁঠালটা খুব ভালো, মানে এত রসালো, মানে খাজা কাঁঠাল, কিন্তু এত মোটা কোয়া থাকে, আর এতে রস এত সুন্দর থাকে, খুব ভালো লাগে। স্যার, আর তো 2 বছর পরে রিটায়ারমেন্টের পরে কি ইচ্ছা? রিটায়ারমেন্টের পরে ফুল টাইম মার্শাল আর্ট করবো, বাচ্চাদের নিয়ে আর একটু খুশিতে থাকবো, আর মানুষের সেবা করা, যতটুকু সুযোগ পাই, মানুষের আশীর্বাদ যাতে পাই, সেই কাজটুকু করবো, আর নিজের বাগিচায় যতটুকু সময় পাই। যাই হোক, ভালো লাগলো স্যার আপনার সঙ্গে কথা বলে, আর আপনার যে মনের আশা সেটাও পুরো হোক, এটাই কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ।